দেখুন, এই এসআইআর এর শুনানির গেরোয় এবারে অসুস্থ প্রবীণরা। তমলুকে সকাল সকাল নথি হাতে ক্যাম্পে হাজির বৃদ্ধারা। কমেছে হাঁটার শক্তি, খুঁড়িয়ে খুঁড়িয়ে শুনানি ক্যাম্পে বৃদ্ধা। আতঙ্কে চোখে জল বৃদ্ধা সনকা দাসের। শুনানিতে ডাক পাওয়া তমলুকের আরো কয়েকজন আতঙ্কিত। সালে একটা নামে একটু ভুল ছিল আমার। হ্যাঁ, আমি তো অসুস্থ, চলতে পারছি না। হ্যাঁ, আমার তো পাটা খোড়া। সবচেয়ে কষ্ট হলো। কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছি। নাম ভুল নয়, নাম ভুল লিঙ্কেজ দিতে পারেনি, এরকম লিঙ্কেজ দিতে পারেনি, অথবা কোনো একটা ডকুমেন্টস সাবমিট করতে পারেনি, ওই জন্যই ডাক পেয়েছে। আমার বুথে 1364 ছিল, বাদ যা দিয়ে খসড়া তালিকায় এসছে 1303। এসআইআর শুনানিতে বয়স্ক নাগরিকদের হেনস্থার অভিযোগ। নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আজ কমিশনে যাচ্ছে তৃণমূল বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ঘোষণা অভিষেকের। এসআইআর শুনানিতে বয়স্ক নাগরিকদের হেনস্থার অভিযোগ। নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আজই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল বিএলএদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক, সেই বৈঠকেই ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এসআইআর এর শুনানি হওয়ার পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে, যারা বয়স্ক নাগরিক রয়েছেন তাদের হেনস্থা করা হচ্ছে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আজই যারা রয়েছেন তৃণমূলের সদস্য তারা নির্বাচন কমিশনে যাচ্ছে, কখন যাবেন, কি আপডেট? 5 সদস্যের প্রতিনিধি দল তারা কমিশনে যাবে এবং বিকেল 3টের সময় তাদের যাবার কথা রয়েছে। মূলত এখনো পর্যন্ত কমিশনের বক্তব্য 85 ঊর্ধ্ব যারা রয়েছেন একমাত্র তাদেরই যদি শুনানিতে ডাকা হয় তাহলে তাদের বাড়িতে গিয়ে শুনানি হবে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন রয়েছে যে 70-এর উপরেও যারা রয়েছে, বহু মানুষকে প্রথম দিন হিয়ারিং এ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কমিশনের পক্ষ থেকে আলাদা করে কোনো ব্যবস্থা করা হয়নি। তৃণমূল কংগ্রেস এরপরে চেয়ার টেবিলের পর্যন্ত ব্যবস্থা করবে, এমনটাই তিনি বলেছেন। একই সঙ্গে যারা প্রবীণ নাগরিক তাদের যাতে এই সেন্টার পর্যন্ত না আসতে হয় তারই দাবি তারা জানাবেন। অন্যদিকে কমিশনের বক্তব্য, জাতীয় নির্বাচন কমিশন থেকে এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন না আসায় একমাত্র 85-র উপরে যারা রয়েছেন ভোটার তাদের বাড়িতে যাওয়া ছাড়া কারোর বাড়িতেই শুনানিতে যাওয়া সম্ভব না। গর্বিতা। ধন্যবাদ শ্রাবন্তী। নব্বই বছরের ভদ্রমহিলা কত বছর ধরে ভোট দিচ্ছে বলুন তো, তার নামও বাদ। আর কি এটা সব হিয়ারিং হচ্ছে? অসুস্থ মানুষকে টেনে তুলে নিয়ে যেতে হচ্ছে। আজকে তো বিভিন্ন কাগজে পড়ছি অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে। ইনহিউম্যান। ইলেকশন কমিশন ইজ ইনহিউম্যান। এরকম তো কখনো হয়নি। এসআইআর তো এর আগেও হয়েছে, এসআইআর তো নতুন নয়। কিন্তু এত অমানবিক মুখ কেন ইলেকশন কমিশনের? আসলে বাঙালিকে অত্যাচার করতে হবে, এটা বিজেপির এজেন্ডা। এটাও আবার ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে আসছে। বাঙালিকে এরা সহ্য করতে পারে না। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। তারা যেন সেখানে বলতে পারে যে নির্বাচন কমিশন থেকে লোক যেন তাদের বাড়িতে পাঠানো হয়। দ্বিতীয়ত, যে এই এসআইআর এর ফলে যাদের নাম যারা তুলতে আসছেন তারা কেন তুলতে আসছেন বলুন তো? তারা তো ভোট দিতে আসবেন সেই জন্য। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, আমরা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামাই না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এর বুঝতে পারছি না। দেখুন, এই যে এসআইআর এর শুনানি, সেই শুনানির আজ তৃতীয় দিন। প্রথম পর্যায়ে প্রায় 32 লক্ষ ভোটারের হিয়ারিং। মূলত নো ম্যাপিং, ভোটারদের কাছেই নোটিশ এবং চাওয়া হচ্ছে যাবতীয় সব নথি। কমিশন সূত্রে জানা গিয়েছে শুনানি কেন্দ্রে প্রথম সই সংগ্রহ করা হচ্ছে ভোটারদের, তারপরে ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটারেরই কিনা। আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথিও। সেটি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। তিনি নথি যাচাই করে রিপোর্ট দেবেন কমিশনকে।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, বাঁকুড়া থেকে হীরক রয়েছেন এবং শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রয়েছেন। আমি প্রথমে প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, আজ এসআইআর শুনানির তৃতীয় দিন। শিলিগুড়িতে তুমি যেখানে রয়েছো, যে কেন্দ্রে রয়েছো শুনানি, সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমি আছি শিলিগুড়ির তরাই স্কুলে। আমি দেখাচ্ছি তরাই স্কুলে, এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করেছেন, যাদেরকে হিয়ারিংয়ে ডাক দেওয়া হয়েছে। এবং আজকের এই শুনানির ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় দিনে কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা বা নজর কাড়ার জায়গা, যে জায়গাটা গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বার্তা দিয়েছিলেন, এই হিয়ারিং পর্বে তৃণমূলের তরফে যারা বিএলএ তাদেরকেও হিয়ারিংয়ে থাকতে দিতে হবে। এবং আমি একবার বিএলএদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, বাস্তবে পরিস্থিতিটা কী দাঁড়ালো, কমিশন আদৌ এই বিএলএদেরকে হিয়ারিংয়ে অ্যালাউ করলো কিনা। দিদি, আপনার নাম কি? আমার নাম রিম্পা পোদ্দার। আপনি বিএলএ? হ্যাঁ, আমি বিএলএ। এই যে অভিষেক বলেছেন যে থাকতে দিতে হবে, আপনারা কি গেছিলেন আজকে বা হ্যাঁ। বলেছিলেন যে থাকতে দিন? বলেছিলাম, বলছে যে না, এখানটা থাকতে হবে না। হ্যাঁ, আমরা থাকতে দিতে পারবো না। আর যেহেতু আমরা ভোটের সময় বিএলএরা প্রেজেন্ট থাকি, এখানটাও তো হিয়ারিং হচ্ছে, সেখানটা আমাদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটাই আমাদের জবাব দিতে হবে। কেন থাকতে দেওয়া হচ্ছে না? কি বলছে, মানে ওই ঘরে থাকা যাবে না? না, ও ঘরে থাকা যাবে না, আপনারা বাইরে থাকুন, সেটাই বলছে। একদম। আমি যারা তৃণমূলের তরফে অন্যরা আছে তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি। সম্বন্ধে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন মানুষের হয়রানি হচ্ছে, বিএলএদেরকেও এই হিয়ারিং পর্বে থাকতে দিতে হবে। প্রশাসন কমিশন হিয়ারিং করুক, বিএলএরা উপস্থিত থাকুন, স্বচ্ছতা থাকবে। কিন্তু কমিশন তো বোধহয় ঢুকতে দিচ্ছে না, এই আপনাদের বিএলএরাই বলছেন। হ্যাঁ, আমরা প্রত্যেকটা বিষয় তো আমাদের বিএলএরা থাকেন, কেন এখানে দেবে না? সুবিধা অসুবিধা আমাদের ভোটারদের আমরা ভালো বুঝবে। পাঠিয়েছিলেন সবাই? হ্যাঁ, আমরা পাঠিয়েছিলাম, ওকে বলছে যে বাইরে থাকতে, ভেতরে থাকতে দেওয়া হবে না। আমরা চাই ওরা ভেতরে থাকুক সবাই। এবং তারপরেই কিন্তু এইভাবে যে স্কুলটি যেখানে আপনার হিয়ারিং হচ্ছে, সেই স্কুলের বাইরে এইভাবে চেয়ার টেবিল পেতে তৃণমূলের প্রতিনিধিরা এবং বিএলএরা বসেছেন। তবে কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হিয়ারিং যেখানে হচ্ছে সেখানে তৃণমূলের তরফে যারা বিএলএ আছেন তাদের ঢুকতে দেওয়া হবে না। বিএলএরা প্রত্যাখ্যাত হয়ে এখানে এসে এইভাবে বসেছেন। তবে হিয়ারিং পর্ব চলছে, যারা আসছেন তাদের ভিতরে ঢুকে যাচ্ছেন স্কুলের ভিতরে। আমি একবার কিছুটা দূর থেকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ঘরে কিন্তু হিয়ারিং হচ্ছে, সেই ঘরগুলোতে কমিশনের তরফে যারা আছেন তারা হিয়ারিং পর্বটা চালাচ্ছেন। এবং বিভিন্ন ওয়ার্ড থেকে বাসিন্দারা আসছেন, যাদের ভোটার যে সংক্রান্ত নানা নথির ক্ষেত্রে জটিলতা হয়েছে, মূলত তাদেরকে ডাকা হয়েছে হিয়ারিং পর্বে, আনম্যাপড এবং আনম্যাচড ভোটারদের ক্ষেত্রে। একেবারে প্রসেনজিৎ, তুমি আপডেটের দিকে নজর রাখো। আমি বাঁকুড়াতে চলে যাবো। হীরক রয়েছেন আমাদের সংবাদের প্রতিনিধি। হীরক, এসআইআর এর শুনানি পর্ব, আর সেই শুনানি পর্বের মধ্যেই বাঁকুড়ার রানীবাঁধে সেখানে এক বিএলওর মৃত্যু ঘিরে রীতিমতো সরগরম হয়ে উঠেছে পরিস্থিতি। আজ যখন শুনানির তৃতীয় দিন, তখন সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, প্রথমে একটু সংশোধন করে দিতে চাইবো। আজকে সারা রাজ্যে যখন শুনানি পর্ব তৃতীয় দিনে পড়েছে, তখন কিন্তু বাঁকুড়া জেলায় এই শুনানি পর্ব শুরু হচ্ছে আজ থেকে। কারণ তুমি জানো যে বাঁকুড়া জেলায় আনম্যাপড ভোটারের সংখ্যা যথেষ্ট কম, এবং সেই কারণে প্রশাসন দুদিন দেরিতে অর্থাৎ আজ থেকে কিন্তু এই শুনানি পর্ব শুরু করেছে। এবং তুমি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়া 2 নম্বর ব্লকে, সেখানে একদিকে যেমন বাঁকুড়া বিধানসভার আনম্যাপড ভোটারদের হিয়ারিং পর্ব চলছে, তেমনই কিন্তু বাঁকুড়া ওন্দা বিধানসভার যারা আনম্যাপড ভোটার রয়েছেন তাদেরও কিন্তু হিয়ারিং পর্ব চলছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে বিডিও অফিসের সামনে সেখানে যারা আধিকারিক রয়েছেন, কমিশনের নিযুক্ত আধিকারিক, তারা কিন্তু আনম্যাপড ভোটারদের যে সমস্ত নথিপত্র, সেই নথিপত্র তারা খতিয়ে দেখছেন। এবং খতিয়ে দেখে তারপরে এই বিল্ডিংয়েরই ওপরে সেখানে মাইক্রো অবজারভাররা রয়েছেন বা কমিশনের অন্যান্য আধিকারিকরা রয়েছেন, এবং সেখানে এই আনম্যাপড ভোটাররা তারা কিন্তু তাদের যে নথিপত্র, সেই নথিপত্র পেশ করছেন, এবং সেখানে কার্যত হিয়ারিং পর্ব চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন, এই কিছুক্ষণ আগেই তার হিয়ারিং পর্ব শেষ হয়েছে। আমি একটু কথা বলছি যে আপনি গিয়েছিলেন, কি দেখালেন, কি সমস্যা ছিল আপনার? আসলে 2002-এর মানে ভোটার, যে আমার বাবা মা দাদু ঠাকুমা কেউ সেই মুহূর্তে ভোট দিতে পারেননি। এবার তাহলে তো আমার ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারিনি। আমাকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ের জন্য, আমি এসেছিলাম আজকে। তো আমি আমার নিজের সেলফ মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট এসব জমা করলাম এখানে, তো হয়ে গেল। মানে যারা মাইক্রো অবজারভার যারা রয়েছেন হিয়ারিংয়ে, তারা কিছু জিজ্ঞাসা করলেন, কোনো জিজ্ঞাসাবাদ করলেন আপনি? হ্যাঁ, জিজ্ঞাসা করলেন যে আরও কিছু ডকুমেন্টস আছে কি না। আমি বললাম আমার এখানে বাড়ি, আমার এই ডকুমেন্টসগুলো আছে। তো বললেন যে কোনো একটা থাকলেই হবে আর কি। তো আমি আমার মাধ্যমিকের সব কিছু দেখালাম বা উচ্চ মাধ্যমিকের দেখালাম, বললো হ্যাঁ ঠিক আছে, এতেই হবে।
অর্থাৎ তুমি বুঝতেই পারছো যারা 2002-এর তালিকায় যাদের নাম ছিল না বা যাদের নিকট আত্মীয়দের নাম এনুমারেশন ফর্মে দিতে পারেননি বা তাদের তথ্য দিতে পারেননি, সেই আনম্যাপড ভোটার যে সংখ্যাটা বাঁকুড়া জেলায় 25,900 মতো 12টি বিধানসভা মিলিয়ে সেই 25,900 আনম্যাপড ভোটারকে ডাকা হয়েছে এই হিয়ারিং পর্বে, এবং সেই হিয়ারিং আজকে সকাল থেকে শুরু হয়েছে। এবং শুধুমাত্র বাঁকুড়া 2 নম্বর ব্লকে বা বিডিও অফিসেই এই ঘটনা ঘটছে বা এই হিয়ারিং পর্ব শুরু হয়েছে তেমনটা কিন্তু নয়। বাঁকুড়া জেলার প্রত্যেকটি বিধানসভার প্রত্যেকটি ব্লকেই কিন্তু আজ থেকে হিয়ারিং শুরু হয়েছে এবং সকাল থেকে যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে কিন্তু মানুষজনের ভিড় চোখে পড়ছে। আমি দেখাতে বলবো সেই ছবিটা। সেখানে হিয়ারিং এর জন্য আসছেন সাধারণ মানুষ, তারা যে নথিগুলো চাওয়া হয়েছে সেই নথি নিয়েই কিন্তু এই শুনানির লাইনে তারা দাঁড়াচ্ছেন। আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ।